আচ্ছা, ভাবুন তো বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে গেছেন আর সেই ট্রিপটা যদি আপনার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই আপনার গায়ে কাঁটা দেবে। আমাদের একজন সাবস্ক্রাইবার ২৫ বছর বয়সী সাহেল ঠিক এমনই এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন আমাদের সাথে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ঘটনাটা একদম শেষ পর্যন্ত আপনাকে স্ক্রিনে আটকে রাখবে। শুরুতেই একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, শোকাহত এক বন্ধুকে একটু মানসিক শান্তি দিতে যাওয়া একটা নিরীহ রোড ট্রিপ কিভাবে সোজা মৃত্যুর উপত্যকায় গিয়ে পৌঁছায়, মানে ভাবা যায়? আজ আমরা সাহিলের পাঠানো সেই অদ্ভুত আর অস্বস্তিকর বিবরণটাই একদম খুঁটিয়ে দেখব। এটা কিন্তু স্রেফ কোনো ভূতের গল্প নয়, বুঝলেন? এর মধ্যে সাইকোলজি আর লোককথার এমন এক অদ্ভুত মিশ্রণ আছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে। প্রথম পয়েন্ট, নিরাময়ের উদ্দেশ্যে এক যাত্রা। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা মূল ঘটনায় ঢোকা যাক। ঘটনাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এই চার বন্ধু আসলে কারা ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল চার চরিত্রকে: সাহিল, অরুণ, চিরাগ আর সময়। এই লিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা হল সময়। খেয়াল করুন ওর নামের পাশে লেখা শোকাহত বন্ধু। কেন জানেন? মাত্র ৩-৪ মাস আগে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় সময় তার নিজের ছোট ভাইকে হারিয়েছিল। এই যে একটা গভীর শোক, এই ট্র্যাজেডিটাই হলো আজকের ঘটনার একেবারে মূল ভিত্তি। এই ব্যাপারটা মাথায় রাখবেন, কারণ একটু করেই যখন ঘটনাগুলো ঘটতে শুরু করবে তখন এই ইনফরমেশনটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। তো মানালিতে তাদের ভেকেশনের গন্তব্য ছিল রোহতাং পাস। প্রথম দুদিন কিন্তু দারুণ কেটেছিল ওদের, কোনো সমস্যাই ছিল না। কিন্তু তৃতীয় দিন সকালে যখন তারা এই চমৎকার জায়গাটার উদ্দেশ্যে বেরোচ্ছে, ঠিক তখনই ওদেরকে একটা অদ্ভুত সতর্ক বার্তা দেয়া হলো। দ্বিতীয় পয়েন্ট, মৃত্যুর উপত্যকা। এই একটা সতর্কবার্তাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। চলুন দেখি স্থানীয় লোকজনের বিশ্বাস আর কুসংস্কারগুলো ঠিক কি বলছে এই জায়গাটা নিয়ে। এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল করুন। রোহতাং শব্দের আক্ষরিক অর্থ হল মৃত্যুর উপত্যকা বা লাশের স্তূপ। মানে নামটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে, তাই না? হোটেলের রিসেপশনিস্টের দেয়া জাস্ট একটা ছোট্ট ওয়ার্নিং কিভাবে মুহূর্তের মধ্যে একটা মজার রোড ট্রিপকে সম্ভাব্য হরর স্টোরিতে বদলে দিল, সেটা ভাবলেই অবাক লাগে। তো ওয়ার্নিংটা আসলে কি ছিল? এখানে দেখুন, রোহতাং পাস নিয়ে বেশ কিছু স্থানীয় উপকথা প্রচলিত আছে। সব পর্যটককে বলা হয় সন্ধ্যা ৬টার আগেই যেন তারা ফিরে আসে। স্থানীয়রা তো ঠিক সন্ধ্যা ৬টায় নিজেদের ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেয়। কিংবদন্তি আছে যে কয়েকশো বছর আগে রাতে সেখানে যেই থেকে যেত, পরদিন সকালেই তার মৃতদেহ পাওয়া যেত। প্রশাসন হয়তো বলতো যে অতিরিক্ত ঠান্ডায় বা দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু স্থানীয়দের বিশ্বাস ছিল অন্য জায়গায়। তাদের মতে একটা মায়াবী ঘুরে বেড়ানো ছায়ামূর্তি নাকি এইসবের জন্য দায়ী। এখন সাহিল বলছে যে তারা চার বন্ধু এই মর্নিংটাকে স্রেফ ট্যুরিস্টদের ভয় দেখানোর গিমিক ভেবে হেসে উড়িয়ে দিয়েছিল। তারা সোজা তাদের ৪-৫ ঘন্টা ট্রেকিং শুরু করে দেয়। কিন্তু এই বোকামিটা যে তাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ ডেকে আনছিল, সেটা তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। তৃতীয় পয়েন্ট, একটি অন্তহীন লুপ। এরপর পাহাড়ে অন্ধকার নামার সাথে সাথেই চারপাশের পরিবেশটা আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্নের মতো বদলাতে শুরু করে। চলুন এই টাইমলাইনটা একটু দেখি, তাহলেই বুঝবেন কিভাবে স্রেফ একটু দেরি করে ফেলাটা তাদের জন্য একটা চরম বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সন্ধ্যা ৬টার সেই নিরাপদ সময়টা তারা পার করে দেয়। এরপর রাত ৯:১০, চারদিক ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ করে ঘন কুয়াশা নেমে আসে। তারা খুব সাবধানে মাত্র ৩০ কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছিল। আর ঠিক তখন থেকেই আসল ভয়ের শুরু। রাত ১১টা নাগাদ তারা বুঝতে পারে তারা অদ্ভুত একটা গোলকধাঁধায় আটকে পড়েছে। ফগ লাইট জ্বালিয়ে তারা আস্তে আস্তে এগোচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানেন? তারা বারবার ঘুরে ফিরে একই মাইলস্টোন পার হচ্ছিল, যেটায় লেখা ছিল মানালি ২৮ কিলোমিটার। হ্যাঁ, একদম একই মাইলস্টোন। আর এই অন্তহীন চক্রের শুরুটা হয় তখন যখন তারা হাড় কাঁপানো শীতে ওই অন্ধকার মাইলস্টোনের ওপর শুধুমাত্র একটা সাদা ধুতি পরা এক লোককে বসে থাকতে দেখে। মানে জাস্ট ভাবুন, ওই ঠান্ডায় শুধু একটা ধুতি পরা কেউ। চতুর্থ পয়েন্ট, হাইওয়ে ফ্যান্টম। দ্বিতীয়বার যখন তারা ওই একই মাইলস্টোন পার হচ্ছিল, তখন যা ঘটল সেটা আমাদের স্বাভাবিক বাস্তবতার ধারণাকেই পুরো নাড়িয়ে দেয়। এই অংশটা লিটারেলি ভয়ঙ্কর।
এবার এই স্লাইডটার দিকে একটু তাকান। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই হ্যালুসিনেশনটা। একই গাড়িতে বসে থাকা 4 জন বন্ধু ঠিক একই জায়গার দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা প্রত্যেকে সম্পূর্ণ আলাদা 4টে জিনিস দেখতে পেল। সাহেল দেখল শীতে কাঁপতে থাকা ওই ধুতি পরা লোকটাকে, চিরাগ দেখল হাতে খেলনা ধরা একটা ছোট্ট মেয়েকে, অরুণ দেখল একটা কালো ঘোড়া গাড়ির দিকে তাকিয়ে আছে। আর সময় সময় কোনো চেহারা দেখেনি, কিন্তু সে গভীরভাবে অনুভব করল যে কারোর খুব জরুরি সাহায্য প্রয়োজন। মনস্তাত্ত্বিকভাবে ব্যাপারটা যতটা চমকপ্রদ, ঠিক ততটাই কিন্তু ভীতিকর। এরপর যখন তারা তৃতীয়বারের মতো মাইলস্টোনটা পার হয়, তখন সেখানে কেউ ছিল না। হাঁফ ছেড়ে বাঁচল তারা। কিন্তু ঠিক তখনই অরুণ খেয়াল করল গাড়ির ঠিক পাশ দিয়ে একটা 15 বছর বয়সী ছেলে হেঁটে হেঁটে এগোচ্ছে। ছেলেটার সারা গায়ে কাদা আর আঘাতের চিহ্ন। আর সবচেয়ে বড় কথা, ছেলেটা তাদের গাড়ির সাথে সাথে ঠিক 40 কিলোমিটার বেগে অত্যন্ত স্বাভাবিকভাবে হাঁটছিল। সিরিয়াসলি, এটা কোনো মানুষের পক্ষে করা পসিবলই না। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে। সবচেয়ে অ্যালার্মিং ব্যাপারটা ছিল ওই ছেলেটার ভয়েস আর আঘাতের ধরন সময়ের মৃত ভাইয়ের সাথে একদম হুবহু মিলে যাচ্ছিল। সময় যেন পুরোপুরি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। সে আস্তে করে গাড়ির জানালাটা খুলে দেয়। অরুণ সাথে সাথে সেন্ট্রাল লকিং অন করা ট্রাই করে, কিন্তু কোনো কাজই হলো না। সিস্টেমটা পুরো অকেজো হয়ে গেল। বন্ধুরা পাগলের মতো সময়ের নাম ধরে চিৎকার করতে থাকে। ঠিক তখন সাহিল গাড়ির রিয়ারভিউ মিররে যা দেখল, সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল ওই ছেলেটা হাত নাড়ছে, আর সময় সময় ওর দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিয়ে পাল্টা হাত নাড়ছে। এই দৃশ্যটা দেখার পর তারা এতটাই ভয় পেয়ে যায় যে গাড়ির স্পিড বাড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। শেষমেশ রাত 2টার দিকে মানালি 16 কিলোমিটার লেখা একটা সাইন দেখে তারা হাফ ছাড়ে আর কোনো মতে নিজেদের হোটেলে পৌঁছায়। পঞ্চম পয়েন্ট, পজেশনের রাত। আমরা এখন এই কেস স্টাডির একেবারে সাইকোলজিক্যাল ক্লাইম্যাক্সে চলে এসেছি। তারা ভেবেছিল হোটেলে ফিরে তো বেঁচে গেলাম, এখন তো আমরা সেফ, কিন্তু না। আসল ভয়ঙ্কর ঘটনাটা ঘটে ওই আপাত নিরাপদ হোটেল রুমের ভেতরেই। চান্দা হ্যাতু মেরা সুরজ হ্যাতু। রাত ঠিক 3:30। সাহিলের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনেই এই ঘুমপাড়ানি গানটা গাইছে। জাস্ট ভাবুন, মাঝরাতে একটা ছেলে আয়নার দিকে তাকিয়ে একা একা গান গাইছে। ভাবলেই তো গা ছমছম করে ওঠে, তাই না? সময়ের শারীরিক লক্ষণগুলো একটু খেয়াল করুন। ওর চোখগুলো পুরো রক্তবর্ণ লাল হয়েছিল, ঘাড়ের স্পষ্ট দাগ, যেন কেউ তাকে দুদিক থেকে গলা টিপে ধরেছে। মুখে লেগেছিল অদ্ভুত অস্বাভাবিক একটা ছোট্ট হাসি। বন্ধুরা বারবার ওর নাম ধরে ডাকছিল, কিন্তু ওর যেন কোনো ভ্রুক্ষেপই নেই। এই লক্ষণগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে স্থানীয় লোককথার ওই মায়াবী ছায়াটা ততক্ষণে সময়ের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমি যদি রাতে তোমার জানালায় কড়া নাড়ি, তুমি কি আমাকে সাহায্য করার জন্য জানালা খুলবে? পুরোপুরি সেন্সলেস হয়ে যাওয়ার ঠিক 1 সেকেন্ড আগে একটা নিষ্পাপ শিশুর মতো হাসতে হাসতে সময় এই হাড় হিম করা কথাগুলো বলেছিল। আমাদের ষষ্ঠ পয়েন্ট, ভূত তাড়ানো এবং পরবর্তী অবস্থা। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, পরদিন সকালে সময়কে বাঁচাতে স্থানীয় আধ্যাত্মিক উপায়গুলোর সাহায্য নেওয়া ছাড়া ওদের হাতে আর কোনো অপশনই ছিল না। সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? স্থানীয় একজন পণ্ডিতের কাছে নিয়ে যাওয়ার পর ওই পণ্ডিত মশাইকে কেউ কিচ্ছুটি বলেনি, কিন্তু তিনি সময়কে দেখেই বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটা সম্প্রতি তার খুব কাছের কাউকে হারিয়েছে। মানে তার এই ডায়াগনোসিসটা রোহতাঙের ভয়ঙ্কর লোককথার সত্যতাকেই যেন আরও একবার স্ট্রংলি প্রমাণ করে দিল। বলা হয় ওই অশুভ সত্তা নাকি মৃত প্রিয়জনের রূপ ধরে মানুষের শোককে কাজে লাগায়। পণ্ডিত মশাই খুব সাবধানে ধাপে ধাপে এক্সরসিজম বা ভূত তাড়ানোর প্রক্রিয়াটা সম্পন্ন করেন। প্রথমে নাজার উতারনা, মানে অশুভ দৃষ্টি দূর করা, এরপর ঝাড়ফুঁক বা একটা স্পিরিচুয়াল ক্লেনজিং, আর সব শেষে সেই সত্তাটাকে শরীর থেকে বের করে দেওয়া। এই লাস্ট স্টেপে এসে সময়ের ভেতর থেকে অদ্ভুত এক কালো গাঢ় তরল বমি হয়ে বেরিয়ে আসে। এরপরই সময় ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু শুধু সোর্সে দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এখানে পণ্ডিতের এই প্রক্রিয়াটা কতটা সত্যি বা কতটা বিজ্ঞানসম্মত সে নিয়ে আমরা কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না।
আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আমি আপনাদের এই প্রশ্নটা দিয়ে যেতে চাই কিভাবে মানুষের মনের গভীর অমীমাংসিত শোক তাকে অজানার সবচেয়ে অন্ধকার দিকের কাছে এতটা দুর্বল করে তোলে সময় হয়তো ওই ভূত তাড়ানোর প্রক্রিয়ার মাধ্যমে আজ পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে কিন্তু সাহেল আজও প্রতি রাতে সেই ভয়ঙ্কর ঘুমপাড়ানি গানের স্বপ্নে শিউরে ওঠে সেই ট্রমার ক্ষত হয়তো ওর মনে চিরকালই থেকে যাবে আজকের এই তথ্যগুলো আমাদের মানুষের মনের রহস্যময় দিকগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে তাই না পুরো ঘটনাটা নিয়ে আপনাদের কি মনে হয় ভাবুন আমরা খুব শীঘ্রই ফিরে আসব নতুন কোনো চমৎকার বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত জানার এই যাত্রা চলতেই থাকুক